হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল, এই ছেলে প্রতিদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে বসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শিখায়নি? আমি চুপচাপ সিগারেট খেতে লাগলাম। কি হলো? তোকে আমি কি বললাম? এভাবে হবে না, তোর আব্বুর ফোন নাম্বার দে। আব্বুর ফোন নাম্বার বন্ধ। তাহলে তোর আম্মুর ফোন নাম্বার দে। 0173944... মেয়েটি ফোন দিল, আমার পকেটের ফোনটা বেজে উঠল, ফোনটা বাইর করে কেটে দিলাম। নিজের ফোন নাম্বার দিলি কেন? ফাইজলামি করিস? এটাই আম্মুর ফোন নাম্বার, আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি তোর? কামরুল। শুধু কামরুল, আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। বাসা কোথায়? কলেজের পিছনে। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ক্লাসে পড়িস? অনার্স ফার্স্ট ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে আমি এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি আঁকি, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাসদের মধ্যে আখি আপু একজন। যেমন সুন্দর দেখতে তেমন রাগ। আখি আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট আমার সাথী। এরপর এক সপ্তাহ কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না, যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি আখি আপু। ওই শোন, জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না। কলেজে আর কিসের জন্যই বা যাব? কেন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই কোনো বন্ধু নাই। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনই। কাল কলেজে আসবি? দেখি। দেখি না আসবি? আর তোর নাম্বার আছে? না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি? আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে তোকে আসতেই হবে? আচ্ছা, আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ, আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই আখি আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই আখি আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আমার সাথে আয়। আখি আপুর পেছন পেছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? আখি আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো? বস।
আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়ে সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হ্যাঁ। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? তোকে অত বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কার জন্য গুছিয়ে থাকব? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আরেকটা কথা বললে তোর খবর আছে। তারপর আখি আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুইজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করাবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আখি আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো আখি আপুর চোখে পড়েছে। আখি আপু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর আখি আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। করুণা করছেন? তারপর আখি আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনে চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? আখি আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেরে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো তাই মনে হয়, অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম? ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। দুইটা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলাচল দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর উপাস থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম আখি আপু। তুই আছিস? কে আপনি? তুই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর আখি আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? ওই, কিছুই তো নয়। সত্যি বল, হাতে কি? সিগারেট। আখি আপু আমার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি, আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়ল। তারপর বলল, সরি, তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো। অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ভুল তো কিছু বলেছিলেন না। আখি আপু আমার দিকে তাকালো। কি বললি আবার বল। এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব। কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, তাই আমার মনে হয় আপনাকে আপনি বলে ডাকাই উচিত হবে। বলছি না আপনি বলবি না।
কানে কথা যায় না তোর? আখি আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বলে ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে যেন। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো আখি, আমি ছোট থাকতে আমার বাবা আমাকে প্রতিদিন বিকালে এখানে ঘুরতে নিয়ে আসতেন। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে আখি আপু আমার কাঁধে মাথা রাখল। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। আমার মুখের দিকে তাকিয়ে আখি আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। হ্যাঁ চলো। আখি আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো ল্যাপটপে কাজ করি। খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। ও ভালো। আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম হুদাই, সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখেই রিসিভ করে কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কইরে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই চমকে গেলাম, কারণ আখি আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে, আর আমি এখানে একা থাকি বুঝতেও তো পারছো। ও তো বুঝে লাভ নেই, সর ভিতরে যেতে দে। আমি কিছু বলার আগেই আখি আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাবো, খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি আখি আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বক বক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিসে, আজ তোকে বিয়ে করব। কাজী অফিসে আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না, সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। আখি আপুর কথাগুলো শুনে চোখ আকাশে। একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভ্যাবাচেকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। আখি আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কিছু তো বল। কি বলবো? তারপর আখি আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন?
আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আরেকবার বলে দেখিস, দাঁত ভেঙে দিব। আচ্ছা বাদ দেও তো, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো কে বলল? তোর জন্য কিনবো। আমার জন্য কিনবে কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর আখি আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনল। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। আখি আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলছে? আমার জিনিস তাই আমি বিল দিলাম। আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। চল এখন। আখি আপু আর কোনো কথা বলল না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না। মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। আখি আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথম দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠেছে। এখনো রাগ করে আছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি। হয়েছে, আর ছড়ি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার আর বিল দিতে গেলাম না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। আখি আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফোনের রিংটোন শুনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন? বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকেই কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি আখি আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম ৩-৪টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম। আখি আপু আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? আখি আপু কিছু বলার আগেই তার বান্ধবী বলল, ছেলেটা কেড়ে দেখতে তো খুব কিউট। আখি আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লুকে তাকিয়ে বলল, তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। আখি আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে হাব ভাব বুঝতে পারছে, তাই কিছু না বলে চলে গেল। যেতে যেতে আখি আপুর এক বান্ধবী বলল, এই ছেলে তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। আখি আপু মাঠের এক কোনায় গিয়ে বসে পড়ল। আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু আখি আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে। আমি কিছুদিনে লক্ষ্য করেছি আখি আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলিনি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ড করবে। কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। আখি আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব। বলদ কোথাকার। আখি আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন আমার পাশে বসলো, তখন আখি আপু যা করল। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার। আখি আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন আমার পাশে বসল। তখন আখি আপু রেগে আগুন হয়ে গেল। আমার হাত ধরে নিজের পাশে বসালো। রিয়া তুই এখানে কেন আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া পরিচয় করিয়ে দেই। কামরুল, এ হচ্ছে তোমার বড় আপু রিয়া। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান করবে, ঠিক আছে? আর রিয়া, এ হচ্ছে কামরুল। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস এসব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর রিয়া আপু আখি আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে বুঝতে পারছি না, কিন্তু দূর থেকে বুঝলাম খুব ঝগড়া করছে। এক পর্যায়ে আখি আপু কি যেন বলল, আর রিয়া আপু ওখান থেকে চলে গেল।
আখি আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে, কি কথা বললা? আখি আপু চুপচাপ পাশে বসে পড়ল। কি হলো, কিছু বলছো না যে? শুন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে রিয়া তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, কথা বলার দরকার নেই। আমি কথা না বললেই তো হলো। তাতে কলেজে না আসার কি হলো? সেটাও ঠিক কথা। তুই রিয়ার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি কথা বলতে দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। আখি আপুর এমন আচরণ আমায় বেশ অবাক করছে। কি হলো, কথা বল। মনে থাকবে তো? থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। আখি আপু নিজের ক্লাসে গেল, আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেল। আখি আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করল, যেমন কোনো আপনজন করে। এসব করার অধিকার আমি আখি আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিচ্ছি, কারণ আমি মনে মনে আখি আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন আখি আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কি রে, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? করি না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দেই। আমি আখি আপুর সাথে গেলাম। আখি আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। কামরুল, এ হলো সাগর, আমার কাজিন। আর সাগর, এ হলো কামরুল। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে কামরুল? আপনি আমাকে চিনেন? না, কিন্তু আখির মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একা চলতে শিখে গেছি, সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর আখি আপু আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। আখি আপু সাগরের বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। সাগর নাকি এখন থেকে আমাদের কলেজেই পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, এক কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম। এর মধ্যে আখি আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো কলেজে আসতেছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেলাম। আখি আপু মাঠের এক কোণে বসে আছে। আমি আখি আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। আখি আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাইস না। তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এটা আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। আখি আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনল না। নিজের গাড়িতে গিয়ে বসল। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুলল। চোখ দুটো লাল হয়ে আছে। উঠ, বাসায় নামিয়ে দেই। আমি উঠে বসলাম। আখি আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটাও কথা বলল না। এরপর কাজের চাপে এক সপ্তাহ কলেজে যাওয়া হলো না। এক সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম আখি আপু আর সাগর দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আজ আখি আপু কলেজে আসলো, তবুও একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়দিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই এক সপ্তাহে প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসব না, তবুও একটা ফোন তো দিতে পারত। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে আখি আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম।
কেমন আছিস? ভালো, তুমি? ভালো, বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপতেছি। এর মাঝে আখি আপু আমার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি, তাও মুখ ফুটে একটা কথা বলছে না। এক সপ্তাহে এতটা বদল। তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। আখি আপু উঠে চলে গেল। জানো কামরুল, আখির মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না আখি আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে দেওয়া হবে। জানো কামরুল, আখির মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না আখি আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে। সাগরের কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমেষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় সাগরের কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো কামরুল, তুমি ঠিক আছো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োই আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। আখি আপু আসলে বলে দিয়েন আমি চলে গেছি। এখনই চলে যাব? আখি আসুক। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লাম। খুব মিস করছি তোমাদেরকে। আজ কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন আখি আপু। আম্মু জানো, আমি না আখি আপুকে খুব ভালোবাসি। আখি আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। আখি আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, আখি আপু আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনোদিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। আব্বু আম্মুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যে না, শুধু আজ আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল। চাপা পড়ে গেল কষ্টের ভাঁজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলাম। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট নিতে পারছি না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। একসময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। হাতটা কাঁপছে, জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারো প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে। প্রায় এক সপ্তাহ লাগলো আখি আপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরে ও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কি না জানি না, তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিচ্ছি যাতে কেউ ফোন দিতে পারে না। এখনো রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়, আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে, আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরেও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজায় কে যেন বেল বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখি আখি আপু দাঁড়িয়ে।
হাত উঠালো মারার জন্য, তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না। ভিতরে আসতে বলবি না? হ্যাঁ, আসো। আখি আপু ভিতরে এসে চারদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট, আর এত গন্ধ কেন? আসলে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। ও, আজকেই এগুলো ছাপ করব, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? সাগর ভাই আমাকে সব বলেছে, যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস, তাই না? অবশ্যই। কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানোর কথা মনেই নেই। এখন বলছি অনেক অনেক শুভেচ্ছা। সাগর ভাইয়ের মতো একজন মানুষ জীবন সাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, চল আমার সাথে, আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কি করব? কলেজে গিয়ে আমার কেউ নেই। কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই? আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও, সাগর ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে। কলেজে দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথাটা শুনে আখি আপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়লাম। মাথাটা খুব ব্যথা করছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিং এ বসে আছি। তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনব না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি সাথী। ও, কলেজে আসো না কেন? আর ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দেও। কেন? দিতে বলছি, দেও। ফোন বের করার সাথে সাথে আখি আপুর ফোন। ফোন বের করার সাথে সাথে আখি আপুর ফোন দিয়েছে। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলেই আখি আপু ফোনটা কেটে দিল। তারপর সাথীকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে। কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ আখি আপুর গাড়ি এসে দাঁড়ালো। আখি আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে সাথীর সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি সাথীর সাথে আরেকটা কথা বলার আগেই আখি আপু আমাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, ও নিজে থেকেই কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? আখি আপুর কাছে আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোটা মারা কথা গেল না তোর? খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। আখি আপু আর কোনো কথা বলল না। মার্কেটে গিয়ে আখি আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। আখি আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনল। আখি আপু বিল দিতে দিতে আমি এক জোড়া পায়েল আরেক জোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে আখি আপুর ব্যাগে রেখে দিলাম। আখি আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতর ঢুকতে যাব, তখনই আবার ডাক দিল। আমি আখি আপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে সাগর আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি, আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মাইর পড়বে। কথাটা বলার পরেই আখি আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো আখি আপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে।
আমি জানি আখি আপু গাড়ি পাঠাবে আমাকে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতে বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। রাত 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সব সময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, তার কারণ আজও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম সাগর গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। আখি আপু মনে হয় সাগরের সাথে জন্মদিনে খুব মজা করছে। করবেই না কেন, কয়েক মাস পর তাদের বিয়ে। কেন যে আমি আখি আপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানলার কাছে গিয়ে দেখি আখি আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে আখি আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরা ছোঁয়ার বাইরে। আখি আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারল, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করল। কলেজে ঢুকতেই সাথীর সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম, আর আজ আসছো। আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও, ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনে ছিল না। সাথীর সাথে কথা বলতে বলতে আখিয়াপুর গাড়ি চলে আসলো। আমি সাথীর সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়ল। তাকিয়ে দেখলাম আখি আপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম। আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করিস আমি তোকে জানালার কাছে দেখিনি? তুই আমার সাথে এমনটা করলি। কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশায় ভালো। আখি আপু কিছু বলছে না। আখি আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম, চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। আখি আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম আখি আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। আখি আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পারেনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি আখি আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। আখি আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। আখি আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে যেতাম আখি আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। আখি আপু কলেজে আসে, চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। সাগরকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে সাথী মেয়েটা কথা বলতে আসবে। আখি আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায়, আমি খারাপ হয়তো সেই জন্য। আমিও যতটা সম্ভব সাথীর থেকে দূরে থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইল। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো। তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল। মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম।
পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম কামরুল? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি আখির ভাই। ওহ, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। আখি আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল আখি আপু কি এমন করলো যে আখি আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আখি আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভেতরে গেলাম। আখি আপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর দুইজন মহিলা আসলেন। একটু পর আখি আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন আখি আপুর মা আর আরেকজন ভাবি, আর আখি আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি কামরুল? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? আখি বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো, যেদিন তুমি আখির বার্থডেতে আসুনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে। এত রাগ? তোমার কথা ও প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো, আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইল তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ও চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া করে না, শুধু বলে কামরুলকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন, আপনার মাথা নত করা শোভা পায় না। কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু আখি আপু কোথায়? উপরে আছে, যাও। প্রথম রুমটাই ওর। আখি আপু রুমে গেলাম। দরজা খোলাই আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। আখি আপু ঘুমিয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে আখি আপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর আখি আপুর ঘুম ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে। তার আগেই আখি আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আখি আপু ছটফট করতে লাগল, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর আখি আপু চুপচাপ হয়ে গেল। তখন আখি আপুকে ছেড়ে দিলাম। আখি আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, তোর সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি বউ মানে? বউ মানে বউ। আমি কারো বউ না। ওহ, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি সাগরকে ভালোবাসি। কি মেয়েরে বাবা, এত রাগ আর অভিমান! ওহ আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে কি আর করার? আমি সাথীর কাছে যাই। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে কি আর করার? আমি সাথীর কাছে যাই। মেয়েটা কি ভালো, রাগ করে না, প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? সাথী তোকে কিস দেয়? এত বড় সাহস ওর! তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। আখি আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। আখি আপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত রাগ কোথা থেকে আসে তোমার? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমার আব্বু আর ভাইয়া আমাকে সব বলেছে। বুঝলা, ঢং করে লাভ নাই। আমি আখি আপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবা না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আখি আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরল। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলছিলা তোমার আর সাগরের বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন সাগর আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন?
যদি তুমি ছেড়ে চলে যেতে। আখি আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কোনোদিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। ওহ, তাই বুঝি। তাই। আব্বু কি বলল? তোমার আমার বিয়ে ঠিক করছে। সত্যি? এখন একটা কিস দাও। না, বিয়ের পর দিব। ঠিক আছে, আমি সাথীর কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? সাথী তোকে কিস করছে? কই কিস করছে বল। আমার ঠোঁটে। আখি আপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর ওই মেয়েকে আজ আমি জেলে দিব। আরে আরে, আমি তো মিথ্যা বলছি, সাথীর সাথে আমার কিছুই হয়নি। কুত্তা বাদর আমাকে কষ্ট দিয়ে ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি সরি, আর বলবো না। মনে থাকে যেন। এখন উঠো, চলো। খাওয়া দাওয়া তো মনে হয় করো না। শরীরের কি অবস্থা করেছো? না, উঠবো না, এভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক। আখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো ওঠো। বললাম তো উঠবো না। আমি আখিকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম, তারপর আখিকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দে। আচ্ছা দাঁড়াও। আমি আখি আপুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন, তারপর খাবার বেড়ে দিলেন। আখি আপু রুমে চলে গেছে। আমি খাবার নিয়ে রুমে আসলাম। আখি বসে আছে। কি হলো, চলে আসলা যে? এমনি খাইয়ে দাও। আমি আখিকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে আখিকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরো ভালো হতো। সন্ধ্যায় আখিকে বাসায় রেখে চলে আসলাম। পরের দিন সকালে আখি ফোন দিয়ে তাদের বাসায় ডাকল। যাওয়ার পর দেখি সবাই বসে আছে। কামরুল, আখি চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল, এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমিও ওকে বললাম, আগে তুমি পাশ করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে চাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে আখিকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন আখি সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল দেওয়ালে। তারপর বলল, আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী তোমরা হবে। কথাটা বলেই আখি উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। পারবে বাবা, আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে। তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকব। আমি উপরে চলে আসলাম। আখি বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আখিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আখি নিজেকে ছাড়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। আমি আখি কানে একটা আলতো করে কামড় দিলাম। আখি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি আখিকে টান দিয়ে নিজের কাছে আনলাম। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে। করব না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? পিছে আর ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি আর নিজে যে কথায় কথায় রাগ করে তার বেলা কিছু না। আমি রাগ করি? তা নয়তো কি? মেরে দাঁত ভেঙে দিব। আগে দোষটা করে নেই, তারপর মাইর খাবো। মানে? দাঁড়াও, বুঝাই দিচ্ছি। তারপর আখি ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁত ব্রাশ করো না, মুখে কি গন্ধ। কি বললি? দাঁড়া দেখাচ্ছি। আখি আমাকে মারতে আসলো। আমি আখিকে মুটকি বুড়ি এসব বলে রাগাতে লাগলাম। আর আখি আমাকে মারার জন্য পিছনে দৌড়াতে লাগলো। পরের দিন আমাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। আখি এখনো আমার উপর রাগ করে, কিন্তু বেশি সময় রাগ করে থাকতে পারে না। আখি সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে।
আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।